দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আজকের ক্লাসে। আজকে লিকুইড স্টেট থেকে আমরা একের 17 পর্ব জাস্ট শেষ করেছি। 17-18 যে পরিচ্ছেদ, এরপর আমরা শুরু করব একের 19-20 এই পরিচ্ছেদ থেকে বেশ কিছু এমসিকিউ এখন আমরা দেখে নেব। তাহলে চলো শুরু করা যাক। এই পরিচ্ছেদের প্রথম প্রশ্ন দেখে নাও। প্রকৃত দ্রবণে বিস্তৃত দশার কণার আয়তন V1cc। অবভিয়াসলি V1cc নিশ্চয়ই পরিমাণটা বেশি হবে, যেহেতু প্রতিটি কণার যে ব্যাস, প্রতিটি কণার ব্যাস আমরা জানি বিস্তৃত দশা প্রকৃত দ্রবণে V1 এর মান কম হবে অবভিয়াসলি, কারণ প্রকৃত দ্রবণে কণার প্রায় আমরা জানি 10⁻⁸ সেন্টিমিটারের মধ্যে এর ব্যাসটা হয়, আর কলয়েড দ্রবণে এটা হয় 10⁻⁵ সেন্টিমিটার। তাহলে আমি যদি ব্যাসার্ধ করি, এটা ডিভাইডেড বাই 2, এটা ডিভাইডেড বাই 2, তাহলে অবভিয়াসলি কি হচ্ছে না, আয়তন যদি বার করি তাহলে এই V সমান হবে, V1 সমান হবে এইটা হোল কিউব পাই আর কিউব, তাই তো, পাই হোল কিউব। তার মানে কি হচ্ছে না 10⁻⁵, তাই না, 10⁻⁵ সেন্টিমিটার কণার আয়তনের কথা বলা হয়েছে। তো দেখো এখানে V1 সমান অ্যাকচুয়ালি হচ্ছে প্রকৃত দ্রবণে, তো প্রকৃত দ্রবণে 10⁻⁸ সেমি বাই 2 হচ্ছে তার ব্যাসার্ধ, আর কলয়েড দ্রবণে 10⁻⁷ সেমি সবচেয়ে ছোট কণা, তার ডিভাইডেড বাই 2, তাহলে এটাকে V/V1 করলে আসছে 10⁻3। সো দ্য অপশন ইজ হিয়ার ডি। তো এখানে কণার আয়তন চেয়েছে, এখানে কিন্তু কণার ব্যাস বা ব্যাসার্ধ নয়, সে কারণে এইভাবে ক্যালকুলেশনটা তোমরা করে নিতে পারো। তো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি বলা হচ্ছে কি সলের উদাহরণ। সল বলতে তোমরা নিশ্চয়ই জানো যে ডিসপার্সড ফেজ হচ্ছে তোমার কঠিন এবং ডিসপারশন মিডিয়াম হচ্ছে তোমার লিকুইড। তো দেখো এক্ষেত্রে প্রথমে দেওয়া আছে ধোঁয়া। ধোঁয়াটা তো অবভিয়াসলি নয়, কারণ এটা আমরা জানি এরোসল। পনিরও হচ্ছে না, পনির হচ্ছে না, রক্ত, হ্যাঁ মার্শম্যালো হচ্ছে এক ধরনের কি বলবো ফোম, কিছু কঠিন পদার্থ, চিনি বা জেলিটিন জাতীয় পদার্থ অ্যাকচুয়ালি, বা তার সঙ্গে বায়বীয় ফেজে তৈরি থাকে, এটা মার্শম্যালো। তো এখানে সঠিক উত্তর হবে রক্ত বা ব্লাড। তো রক্তের ক্ষেত্রে দেখো রক্ত কণিকা তো কঠিন আর রক্তরস তরল, তো কঠিন তরলে ডিসপার্সড হয়ে আছে, সেই কারণে এটাকে আমরা আসলে সল বলবো। নেক্সট চলে আসি তেল ভিত্তিক রং। বলেছে যে কলয়েডীয় তেল ভিত্তিক রং যে কলয়েডীয় সিস্টেমের অন্তর্ভুক্ত তার নাম কি। দেখো অপশানসগুলো দেখো, তেল ভিত্তিক একটা রং যে কলয়েডীয় সিস্টেমের অন্তর্ভুক্ত সেটি হচ্ছে অবভিয়াসলি এটা হবে ইমালশন। কারণ দেখো সল হচ্ছে কঠিন ডিসপার্সড ফেজ আর তরল ডিসপারশন মিডিয়াম, কিন্তু ইমালশন হচ্ছে ডিসপার্সড ফেজ এবং মিডিয়াম দুটোই তরল। তো আমরা জানি যে তেলভিত্তিক যেগুলো রং হয় সেগুলো আসলে তেলের কণাগুলোর মধ্যে আসলে রঙের কণা দুটি নন পোলার সাবস্ট্যান্স, ওরা কি হয় ডিজলভ থাকে, কাজেই এটা এক ধরনের নন পোলার আমরা ইমালশন বলতে পারি, নন পোলার সলভেন্ট আর নন পোলার সলিউট। নেক্সট কঠিন ফোমের একটি কলয়েডীয় সিস্টেম নিচের কোন সিস্টেমের উদাহরণ, নিচের কোনটি এই সিস্টেমের উদাহরণ। তো দেখো এখানে অপশানসগুলো দেওয়া আছে শেভিং ক্রিম, তারপরে হুইপড ক্রিম, সোডা ওয়াটার, স্টাইরোফোম। তো এর মধ্যে দেখো স্টাইরোফোম, এই যে আমরা স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি, স্টাইরোফোম এক ধরনের কঠিন ফোম, এই যে এটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এগুলো তোমরা ইউজ করো, আর বাকিগুলো সবই হচ্ছে তরল ফোম। কাজেই এই অপশানটা হচ্ছে অপশান ডি, স্টাইরোফোম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 109 বলছে হুইপড ক্রিম একটি কলয়েড যার বিস্তৃত দশা ও মাধ্যম যথাক্রমে, দশা অবশ্যই হবে আমরা জানি গ্যাস এবং মাধ্যম হবে তরল, কাজেই সি অপশানটা হচ্ছে রাইট। নেক্সট কোয়েশ্চেন, একটি কলয়েড কণার আকার হতে পারে, এটা খুব সহজ কোশ্চেন। দেখো কলয়েড কণার আকার আমরা সেন্টিমিটারে জানি, আর অ্যাংস্ট্রম হচ্ছে 1 অ্যাংস্ট্রম ইজিক্যাল টু কি না 10⁻⁸ সেন্টিমিটার। তাহলে তাকে আমরা 10 অ্যাংস্ট্রম যদি করে দিই
তাহলে সেটা হয়ে যাচ্ছে কত, 10 দিয়ে গুণ করো, তাহলে হয়ে যাচ্ছে 10⁻⁷ সেন্টিমিটার। তাহলে অবভিয়াসলি 10 to 500 হবে। 10 to 500, 10 টু দি পাওয়ার কত, -7 থেকে 10 টু দি পাওয়ার -5, 10 টু দি পাওয়ার -5, এটা হবে 100 হবে। কারণ দেখো 10 টু দি পাওয়ার -8 থেকে কলয়েড কণার আকার হয় কত, 10 টু দি পাওয়ার -7, 10 টু দি পাওয়ার -5 থেকে 10 টু দি পাওয়ার -7, তাহলে আমি যদি 7 ধরি তো ঠিকই আছে, 10 টু দি পাওয়ার -7 এর জন্য এটা 10 অ্যাংস্ট্রম হচ্ছে। আর যদি 10 টু দি পাওয়ার -5 হয় তাহলে সেক্ষেত্রে এই 10কে আমার কত গুণ করতে হবে, এটা হচ্ছে 1000 অ্যাংস্ট্রম করতে হবে, তাই না? তাহলে এইটা অপশানটা একটু ভুল আছে, এইটা হবে 10 to 1000 অ্যাংস্ট্রম। 10 টু দি পাওয়ার -5 তো এইটা হবে 10 থেকে আসলে 1000 অ্যাংস্ট্রম। দিস ইজ দ্য রাইট অপশান। এখানে বলছে দেখো কোশ্চেনটা, নিচের কোনটির বিস্তার মাধ্যম গ্যাসীয় নয়? কুয়াশা, ধোঁয়া, স্পঞ্জ এবং বায়ুবাহিত ভাইরাস। প্রথমে আমরা কুয়াশাটাকে একটু নিয়ে যদি আলোচনা করি, দেখো কুয়াশা অ্যাকচুয়ালি কি না, এখানে বাতাসে আসলে গ্যাস মাধ্যমে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু থাকে। তাহলে এখানে এই গ্যাস হলো বিস্তার মাধ্যম, মানে বাতাস যেটা, আর তরল যে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু সেগুলো হচ্ছে তোমার ফেজ, অর্থাৎ দশা। ধোঁয়ার ক্ষেত্রে বলি, ধোঁয়াতে কঠিন কঠিন কণা থাকে, সেই কণাগুলো আসলে মানে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম এখানে বাতাস। স্পঞ্জের ক্ষেত্রে কঠিন যে পদার্থটা থাকে, যেটা পলিমার বা সেলুলোজ প্রকৃতির, সেগুলো মূলত আসলে মাধ্যম। আর এখানে বিস্তৃত দশা কিন্তু গ্যাসীয়। কাজেই এখানে প্রশ্ন নিচ্ছে বিস্তার মাধ্যম গ্যাসীয় নয়, সেটা হচ্ছে কিন্তু স্পঞ্জের ক্ষেত্রেই হচ্ছে, কারণ এর ক্ষেত্রে গ্যাসটা কিন্তু হচ্ছে বিস্তৃত দশায় পড়ছে। বায়ুবাহিত ভাইরাস, এখানে ভাইরাস বলতে গেলে যে কণাগুলোর ক্ষেত্রে আমরা বলবো, দেখো বায়ুবাহিত ভাইরাস কণা সেগুলো বাতাসে ভেসে বেড়ায়। ক্ষুদ্র শ্বাসযন্ত্রের ড্রপলেট বা ধূলিকণার সাথে সংযুক্ত থাকে। এক্ষেত্রে বিস্তার মাধ্যম অবভিয়াসলি গ্যাস, এবং এই বায়ুবাহিত কণা যেগুলো সেগুলো হচ্ছে তোমার ফেজ। তো অবভিয়াসলি এখানে আনসারটা হচ্ছে স্পঞ্জ। নেক্সট কোশ্চেন, কোনটি জৈব কলয়েড? গ্রাফাইট সল, নো। বেঞ্জিনে রাবার সল, অবভিয়াসলি তাই, বেঞ্জিন একটা জৈব পদার্থ, রাবার জৈব পদার্থ। ধাতব সল ধরো গোল্ড, সিলভার, এগুলোও তো নয়। এই যে সিলভার ব্রোমাইড সল, এটাও না। নিচের কোনটি অজৈব কলয়েড? জলে প্রোটিন, নো, কারণ প্রোটিন হচ্ছে একটা তোমার জৈব যৌগ। জলে স্টার্চ, নো, স্টার্চ। জলে গ্লাইকোজেন, নো। আর্সেনিক সালফাইড, এটাই হচ্ছে তোমার আর্সেনিক অক্সাইড ইন সল, আর্সেনিক অক্সাইডের সল, এটা অবভিয়াসলি হবে অজৈব কলয়েড। নেক্সট কোশ্চেন দেখো 114 কোশ্চেন নাম্বারে বলেছে যে নিচের জোড়গুলোর মধ্যে কোন ক্ষেত্রে দুটি সংশ্লিষ্ট পদার্থ দুটি থেকে কলয়েড সিস্টেম গঠন করা সম্ভব নয়? কঠিন কলয়েড আছে, তরল আছে, তরল গ্যাসও আছে। গ্যাস এবং গ্যাস মিশিয়ে কোনো তরল কলয়েড গঠন করা সম্ভব নয়। নেক্সট, নিচের কোন হাইড্রোসলের সান্দ্রতা, বলছে হাইড্রোসলের সান্দ্রতা বিস্তার মাধ্যম জলের তুলনায় বেশি? তো সিলভার সল না জিলেটিন সল? অবভিয়াসলি জিলেটিন আসলে কি করে, ওই জলের সঙ্গে একটা গুড কি বলবো ইন্টারাকশান থাকে, ফলে এর সান্দ্রতা দ্রবণের বাড়িয়ে দেয়। ঠিক এই কারণেই দেখবে তোমরা যে দই খাও, সেই দইয়ে আমুলের দই খাও না, সেটাতে জিলেটিন প্রয়োগ করা থাকে, সেই জন্য দইটা দেখবে খুব সুন্দরভাবে বসে যায়, অর্থাৎ জলের প্রতি একটা গুড ইন্টারাকশান আছে জিলেটিনের। সেই কারণেই এটা জিলেটিন সল হলো এমন একটা হাইড্রোসল যেটার সান্দ্রতা কিন্তু জলের তুলনায় বেশি, বিস্তার মাধ্যম জলের তুলনায় বেশি। কোন হাইড্রোসলে বিস্তৃত দশার কণাগুলির জলের প্রতি আসক্তি খুবই কম? স্টার্চে তো খুবই ভালো আছে, দেখো আঠার মতো বসে যায় স্টার্চ। গাম, প্রোটিন সল, শুধু ক্লে আনসারটা তোমরা বলতে পারো, যেখানে ক্লের প্রতি আকর্ষণ কম থাকে বলেই তো ক্লে কী হয়, কণাগুলো নিচে পড়ে যায়। সালফার হাইড্রোসল,
নেক্সট হচ্ছে সালফার হাইড্রোসলে সালফার পরমাণুগুলি বিযুক্ত মানে ডিসক্রিট অবস্থায় জলে বিস্তৃত থাকে। আচ্ছা, সালফার অণুগুলি বিযুক্ত অবস্থা মানে বিযুক্ত অবস্থায় জলে বিস্তৃত থাকে। বহু সংখ্যক সালফার অণু, হ্যাঁ এটাই, বহু সংখ্যক সালফার অণু একত্রিত হয়ে জলে বিস্তৃত থাকে, এইটাই সালফার সলে এইটাই হয়। S8। নিচের কোনটি ম্যাক্রোমলিকুলার সল? তোমরা সবাই জানো বেঞ্জিনে যদি রাবারের সল হয়, রাবারটা তো কি একটা ম্যাক্রোমলিকুল, তাই না, প্রাকৃতিক পলিমার, এটা একটা ম্যাক্রোমলিকুল, কাজে এটা বলবো ম্যাক্রোমলিকুলার সল। কোশ্চেন নাম্বার 118। তো আমরা লেসন 52 এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই তোমরা পজিটিভ নেগেটিভ হোয়াট এভার ফিডব্যাক প্লিজ দেবে।